সচিবালয়ে ভয়াবহ আগুন, ১৯ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। এক দমকল কর্মী নিহত। দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পুলিশ হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার। ঢাকার বুকে অটোরিকশার দাপট, আতঙ্কের জালে রমরমা বাণিজ্য। ১৫ বছরে বাজার বেড়ে ১০,০০০ কোটি টাকা। নীতিমালা করা সহ সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সচিবালয়ে ভয়াবহ আগুন, ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্রের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে একে একে যোগ দেয় ১৯টি ইউনিট। তাদের সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এদিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক দমকল কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তের পর জানা যাবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত ১টা ৫২ হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও ১১টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব, তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। আগুন লাগার ৬ ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ থেকে ৯ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিগত সময়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছিল উল্লেখ করে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম জাতিকে ভোগাবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার,
এই যে সড়কটি সচিবালয়ের প্রধান ফটকের সামনে অর্থাৎ 1 নম্বর ফটকের সামনে, সেটা কিন্তু এতক্ষণ বন্ধই ছিল। কিছুক্ষণ আগেই এই সড়কটি আসলে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা যারা রয়েছেন সাধারণ এই যে 1 নম্বর ফটকের সামনে, তারাও কিন্তু আসলে সরে গিয়েছেন। অর্থাৎ যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গেল রাতে, সেই ঘটনা কেন্দ্র করে যে বাড়তি নিরাপদ ছিল সচিবালয়ের এই 1 নম্বর ফটকের সামনে, সেনাবাহিনীর অবস্থান ছিল, র্যাবের অবস্থান ছিল, পুলিশের অবস্থান ছিল এবং বিজিবির যে অবস্থান ছিল সেইটা কিন্তু আসলে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এবং প্রথম অবস্থাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন উপদেষ্টাদের যে গাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু বাইরেই রাখা হয়েছিল, সেগুলোও আসলে প্রথমে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এখন আমরা যেটুকু দেখেছি যে আস্তে আস্তে সেই গাড়িগুলো আসলে ভেতরে প্রবেশ করেছে। সেই গাড়িগুলো যদি উপদেষ্টারা আগেই কিন্তু গাড়ি থেকে নেমে গিয়ে ভেতরে কিন্তু তারা আসলে গিয়েছেন। তবে আমাদের গণমাধ্যমে যারা রয়েছে আমরা তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ভেতরে যাওয়ার কোনো ধরনের অনুমতি কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আসলে এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তার কিন্তু আসার কথা রয়েছে। তো গেল রাতের কথা যদি একটু বলি, 1:50 দিকে আসলে অগ্নিকাণ্ডের তথ্যটা আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী এবং ফায়ার সার্ভিস আসলে তারা পান এবং দ্রুত সময়ে 1:54 মধ্যেই কিন্তু তারা আসলে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা 19টা ইউনিট আসলে ধীরে ধীরে এখানে অংশ নেয় এবং 10টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা আসলে 8:05 সময় তারা আসলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেই জায়গা থেকে প্রায় 6 ঘন্টার চেষ্টার পরে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই মুহূর্তে কিন্তু এখানে আশেপাশে কিন্তু সাধারণ যে যানবাহন এখানটা দিয়ে চলে, অর্থাৎ সচিবালয়ের সামনের অংশটা দিয়ে চলে, সেখানটা দিয়ে কিন্তু আসলে এবং এরই মধ্যে কিন্তু সিআইডির একটি টিমকে আমরা সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে দেখছি, যে এখানকার যে তদন্তে কি অবস্থা, এখানে কেন আগুন লেগেছে বা কি অবস্থা সেটা পর্যবেক্ষণ করার জন্য তারা কিন্তু সচিবালয়ের এই যে 1 নম্বর ফটক সেটা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা হয়তো সচিবালয়েরও এই পরিস্থিতি সেটা কিন্তু আসলে তারা হয়তো আমাদেরকে জানাবে, যে তাদের পর্যবেক্ষণ শেষে হলে আমরা সিআইডির পক্ষ থেকে হয়তো একটা ব্রিফিং পাবো, যতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং যদিও যেমনটা বলছিলাম যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বাইরেই রাখা হয়েছে, তারা কিন্তু প্রবেশাধিকার নেই। বিশেষ করে না, এগুলা বলা যাচ্ছে না, এগুলো তদন্ত না হলে কেমনে বলা যাবে? করা হয়েছে না, এটা আমি ঠিক জানি না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষয়ক্ষতির অবস্থাটা সেখানে ভিতরে পড়েছে অফিস এবং এই করিডোরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আমি কিভাবে বলতে পারবো আপনাদেরকে। আগুনে যতটুকু ক্ষতি হয়েছে সেইটা এটা 4টা। আমি পুরাটা বলতে পারছি না। 4টা হ্যাঁ, অনেক। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে। এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। দেখুন, গতকাল রাত 1:45 যে আগুনটি লেগেছিল সেই আগুন 6 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সকাল 8টার দিকে এটি মূলত নিয়ন্ত্রণে এনেছেন। এই 8টা থেকে এ পর্যন্ত প্রায় 4 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। গণমাধ্যমকে এখনও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এরই মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু সরজমিন পরিদর্শন করেছেন। আমি যদি একটু বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল 7টার দিকে তিনি সরজমিন পরিদর্শন করেছেন। এরপরে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনিও সরজমিন এই অগ্নি দুর্ঘটনায় যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনটি পরিদর্শন করেছে। আমি যদি একটু বলি যে একটি পর্যায়ে এই সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কর্মীরা যারা ভিতরে প্রবেশ করেছিল তারা কিন্তু আবার বাইরে বেরিয়ে আসছেন। এর একটাই কারণ, ভিতরে পানির সরবরাহ, বিদ্যুতের সরবরাহ পুরোপুরি বন্ধ
বন্ধ রয়েছে, যে কারণে তাদের ওখানে কাজ করার কোনো পরিবেশ নেই, যে কারণে যারা প্রবেশ করেছিলেন তারা বেরিয়ে আসছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষতিগ্রস্ত যে ভবন সেটি পরিদর্শন করবেন সরাসরি। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ভিতরে যারা রয়েছেন তাদেরকে বাইরে বের করে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরপরেই গণমাধ্যমকেও প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা যিনি ছিলেন, যিনি সরাসরি পরিদর্শন করেছেন, তার কাছে জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়টি ফ্লোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি বললেন যে 4টি ফ্লোর, 7 নম্বর ভবনের 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এটা নাশকতা কিনা এই সমস্ত পুরো জিনিসটাই তদন্ত কমিটি বের করবেন। এবং এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উনি জানালেন। তবে কত সদস্য বিশিষ্ট এই কমিটিটি গঠন করা হয়েছে সেটি উনি বলতে পারলেন না। তবে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়ে গেছে, যেই কমিটি কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। মোটামুটি সচিবালয়ের অভ্যন্তরে আমরা যখন প্রবেশ করতে পারবো তখনই আমরা আসলে প্রকৃত চিত্রটি আমরা মোটামুটি দেখতে পাবো বলে আমরা মনে করছি। এখন যারা ভিতরে প্রবেশ করেছিলেন অফিস করার জন্য, তারা সেই ভিতরে কাজ করার কোনো পরিবেশ না থাকার কারণে, বিদ্যুৎ পানি সরবরাহ না থাকার কারণে তারা মোটামুটি বেরিয়ে আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তো যখনই আমরা আরও নতুন কোনো তথ্য পাবো অথবা প্রধান উপদেষ্টা এসে পরিদর্শনের পরে কি বলেন এবং কোন দিকে যাবে, ঠিক সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে মোটামুটি সচিবালয়ের অগ্নি দুর্ঘটনা নিয়ে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস, এবং তিনি কথা বলছিলেন বা ব্রিফ করছিল যখন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেটিও আমরা দেখছিলাম। এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তুষার। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য বলছে রাজধানীতে এখনও 2500-এর বেশি ভবন অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ভবন পুরনো। দুর্ঘটনা এড়াতে সচেতনতা ও ভবন সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। অগ্নি নির্বাপনে শহর জুড়ে নির্দিষ্ট দূরত্বে ফায়ার হাইড্রেন্ট বসানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। অন্যদিকে সরকারি সংস্থার গাফিলতি ও তদারকির অভাবকে বিবেচনায় রেখে সমন্বয়হীনতা দূর করে সেবা নিশ্চিত করার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত সাইফুল রুদ্র রিপোর্টে। নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর চলতি বছরের 29 ফেব্রুয়ারি ঢাকা ফায়ার ট্র্যাজেডিতে যোগ হয়েছে আরও একটি নাম, বেইলি রোডের গ্রিন কোজি রেস্টুরেন্ট। সবশেষ উত্তরার লাভলেন ও বনানীর কড়াইল বস্তি। এর আগে 2023 সালের 4 এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই দিন বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি আরও 4টি বিপণী বিতান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে 2600-রও বেশি ভবন। এর মধ্যে রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন। গণমাধ্যমের ভবনও রয়েছে এই তালিকায়। ছোট পরিসরে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও প্রস্তুতি থাকলেও বেশিরভাগ ভবন পুরনো হওয়ায় রিজার্ভার বসানো সম্ভব নয় বলে জানান ভবন মালিক ও ব্যবসায়ীরা। আমাদেরকে বলা হচ্ছে যে হাইড্রেন্টটা আপনারা নিজেরা লাগাবেন এবং রিজার্ভারটা নিজেরা তৈরি করবেন। সরকারি উদ্যোগে প্রত্যেকটা মার্কেটের সামনে যদি ফায়ার হাইড্রেন্টগুলো বসানো হয় তাহলে এটার থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ রাখতে সমাধানের পথ খোঁজা জরুরি। যত গাইডলাইনই বলেন, সচেতনতা যদি না থাকে, ক্লায়েন্ট যদি এটাকে না মানে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসই খাতা কলমেই থেকে যাবে। গ্যাসের লাইনের লিকেজ নিয়ে সারা ঢাকা শহরে পুরো সিটি ওয়াইড কি কোনো কাজ হয়েছে? কাজ তো হয়নি। তার মানে লিকেজ এখনও আছে। অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তুলনামূলক নিরাপদ করার জন্য আমাদের যে মেকানিজমটা কেমন হবে সেটা আমাদের তৈরি করা দরকার। ফায়ার সার্ভিসের যদি নোটিশের বাইরে কোনো করণীয় না থাকে তাহলে করবেটা কে? অপরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে অন্যদের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। রাজু যখন কোনো প্ল্যান পাস করে তার আগে কিন্তু তার ফায়ার সেফটি প্ল্যানটা আমরা অনুমোদন করেছি কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আমাদের এনওসির উপর ভিত্তি করে অনুমোদন দেয়। কঠোরতার পাশাপাশি মানুষকে
সচেতন করাটাও ইম্পর্টেন্ট, এবং যদি হাইড্রেন্ট স্থাপন করা যায় তাহলে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ডিটেইল এরিয়া প্ল্যান তৈরির আগে ফায়ার সার্ভিসের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে মহাপরিচালক জানান, ড্যাপে অগ্নিঝুঁকি মোকাবিলা ও অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও তা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রাখা হবে এই সংস্থার পক্ষ থেকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সতর্কতার সাইনবোর্ডই ভরসা। খুলনায় বেশিরভাগ রেল ক্রসিং যেন মৃত্যুফাঁদ, অনেক জায়গায় নেই লাইনম্যান, সংকট নিরসনে আধুনিকায়নের চিন্তা কর্তৃপক্ষের। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে বুধবার কনস্টেবল মুকুলকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। জুলাই আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরই প্রেক্ষিতে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় মুকুলকে। এদিকে ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারকে আটক করেছে রমনা থানা পুলিশ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কমিশন কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না। কমিশন প্রধান বলেন, বিদেশি ষড়যন্ত্র ও শত্রুকে চিহ্নিত করতে দেশীয় আইনজ্ঞের পাশাপাশি বিদেশি আইনজ্ঞদের তদন্ত কাজে যুক্ত করা হবে। এই ঘটনায় জড়িতরা বিদেশে থাকলে সেখানেই শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা হবে। দলিল প্রমাণে অন্য দেশের সম্পৃক্ততা পাওয়া গেলে দায়ী করা হবে বলেও জানান ফজলুর রহমান। সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট, এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটা ভালো কোয়ালিটি। আমরা 2 জন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে 2 জন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। বিডিআর হত্যা রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠকের বিষয়ে বিস্তারিত জানব। বিজিবি সদর দফতরে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাব তার কাছে। শাকির, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির যে সদর দপ্তর সেটিতে কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটিতে 57 জন সেনা কর্মকর্তা নিহত হওয়ার মতো যে ঘটনাটি সেটি কিন্তু বাংলাদেশকে নাড়া দিয়েছে। পরবর্তীতে প্রায় যদি ধরি তাহলে সেই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 15 বছর সময় ধরে এটির সঠিক তদন্ত হয়নি এমনটি দাবি করে কিন্তু বর্তমান সরকার একটি স্বাধীন এবং স্বতন্ত্র কমিশন গঠন করেছে। এই কমিশনটি কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু তাদের প্রথম বৈঠক ছিল। সেটি পিলখানায় বিজিবির যে সদর দপ্তর সেই সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। 7 জন সদস্যের মধ্যে কিন্তু 6 জন সদস্য আজকের যে বৈঠক সেটিতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এই যে তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন আলম ফজলুর রহমান, যিনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন কোনো ধরনের প্রভাব বা কোনো ধরনের চাপের না করেই তোয়াক্কা না করেই তারা কিন্তু স্বাধীনভাবে এই কমিশনের যে কাজ সেটি করবেন এবং তারা কিন্তু তাদের নির্দিষ্ট সময় অর্থাৎ 3 মাসের মধ্যেই তাদের যে তদন্ত কাজ শেষ করার কথা সেটি তারা করার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কোনো নির্দিষ্ট দেশ আসলে এই ঘটনায় সম্পৃক্ত কিনা সেটি কিভাবে চিহ্নিত করা হবে বা তাদেরকে কিভাবে দোষী সাব্যস্ত করা হবে, এমন প্রশ্নে কিন্তু কমিশনের চেয়ারম্যান বলেছেন যে কোনো আসলে পূর্ববর্তী কোনো তথ্য বা পূর্ববর্তী কোনো ধরনের ধারণা থেকে কিন্তু তারা কোনো দেশ বা কাউকে দায়ী করবেন না। তদন্তের মাধ্যমে সুস্পষ্ট দালিলিক প্রমাণ বা সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো রয়েছে অর্থাৎ পারস্পর্শিক যে প্রমাণ রয়েছে সেগুলোর ভিত্তিতে যদি কোনো ব্যক্তি বা দেশ দায়ী হয় কেবল তাহলেই তাকে দায়ী করা হবে। পাশাপাশি এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত অনেকেই দেশের বাইরে আছেন, তাদের বিচার কিভাবে করা হবে এমন কিন্তু প্রশ্ন ছিল কমিশনের যে চেয়ারম্যান তার কাছে।
তিনি বলেছেন যে যারা দেশের বাইরে আছেন তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ফেরানোর চেষ্টা করা হবে। তাদেরকে যদি ফেরানো না যায় সেক্ষেত্রে তারা যেখানে আছেন অর্থাৎ দেশের বাইরে যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এবং আরেকটি বিষয় সবশেষ বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে আসলে যেহেতু বিদেশিদের সম্পৃক্ততা থাকতে পারে, বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু দেশীয় আইনজ্ঞের পাশাপাশি এই তদন্ত কমিশনে কিন্তু বিদেশি আইনজ্ঞ নিয়োগ করার কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। এ ছিল আমার কাছে পিলখানা বিজিবির সদর দপ্তরে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের চেয়ারম্যানের যে ব্রিফিং এবং বৈঠক পরবর্তী সর্বশেষ খবরাখবর। সহকর্মী শাকির আহমেদ, বিজিবি সদর দপ্তর থেকে। ভারত থেকে আসা 24,690 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানাইজ ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে। ভোর 5:30টার বন্দরের 11 জেটিতে জাহাজটি পৌঁছায়। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের এটি প্রথম চালান। চুক্তি অনুযায়ী মোট 50,000 মেট্রিক টন চাল আসবে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, 11 নভেম্বর 381 নম্বর চুক্তির আওতায় এসেছে এই চালান। চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এবার বাণিজ্যের খবর। ব্যাটারি চালিত অটোরিকশা আতঙ্কের নাম হলেও এ খাতে বাণিজ্য এখন রমরমা। ঝুঁকিপূর্ণ এই যানকে ঘিরে গড়ে উঠেছে 10,000 কোটি টাকার ব্যবসা। মূলত গেল 15 বছরেই এই বাণিজ্য ফেঁপে উঠেছে সরকারের নিয়ন্ত্রণহীনতার সুযোগ নিয়ে। এমন তথ্য জানিয়ে পরিবহন বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে অটোরিকশা বন্ধ হলে বহু পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নিতে হবে সংস্কারমূলক পদক্ষেপ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত এখানে দোকান আছে প্রায় 50-60টার মতন। 80,000 টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি। কিস্তি আমার দূরে অটো কিনছে, এর তো একবারে মারা গেছে। তিন চাকার রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়ে কয়েকগুণ বেশি গতিতে রাজপথে অনেকটা হাওয়ার বেগেই উড়ে চলা অটোরিকশা সড়ক নিরাপত্তায় এখন আতঙ্কের নাম। নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ বা হিসাব। বেসরকারি হিসাবে 2010 সাল থেকে এখন পর্যন্ত অটোরিকশার সংখ্যা বাড়তে ছাড়িয়েছে 50 লাখ। ঢাকার বুকে বেশ কয়েকটি এলাকা ঘিরে গড়ে উঠেছে কয়েকশো অটোরিকশা তৈরির ওয়ার্কশপ। মুগদা, মান্ডা, গোরান, কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের ছোট বড় এসব ওয়ার্কশপে তৈরি হচ্ছে অটোরিকশার বডি। কেরানীগঞ্জের এক খেজুর বাগান এলাকাতেই অর্ধশত ওয়ার্কশপে তৈরি হচ্ছে শত শত অটোরিকশা। কাজের চাপ বেশি থাকে তখন 10টা-12টা। ঢাকার বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত। ঢাকার ভিতর তো অত একটা গাড়ি চাহিদা নাই। এখানে দোকান আছে প্রায় 50-60টার মতন, প্রায় 500-600 লোকের কর্মস্থানীটা। অটোরিকশার প্রধান যন্ত্রাংশ ব্যাটারি ও মোটরের বিশাল বাজার কমলাপুর স্টেডিয়াম মার্কেট। রীতিমতো এলসি খুলে শুল্ক দিয়ে যারা অটোরিকশা এবং এর যন্ত্রাংশ আমদানি করছেন তাদের প্রশ্ন, এই যান অবৈধ হলে যন্ত্রাংশ আমদানিতে কেন দেয়া হচ্ছে অনুমতি? র ম্যাটেরিয়ালগুলো সব চায়নার থেকেই আসে, শুধু ব্যাটারিগুলো এখানে অ্যাসেম্বলি করছে। আর গাড়ি এবং অল স্পেয়ার পার্টস যেগুলো এখনো সম্পূর্ণ চায়নার থেকে ইম্পোর্ট হয়। সরকার এই ক্ষেত্রে যা রাজস্ব পায় আপনি অন্যান্য সেকশন থেকে যাচাই করে দেখেন, অলমোস্ট অন্য 80% আইটেম এত বেশি রাজস্ব দেয় না। অটো চালকদের বেশিরভাগই রিকশা কিনেছেন বড় বড় এনজিওর দেয়া ঋণের টাকায়। এই যান নিষিদ্ধ হলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবার নিয়ে অকুল পাথারে পড়বেন চালকরা। আশা সমিতি থেকে টাকা উঠাইছি, কিস্তি উঠাইয়া তারপরে কিনছি। কিস্তি আমার দূরে, এর আগে 3টে ছিল, এই কিস্তি দিয়ে আমি চলি। আমি 80,000 টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি। এতগুলা লোক কিস্তি তুলে অনেকেই অটো কিনছে, এর তো একবারে মারা গেছে। বুয়েটের সড়ক পরিবহন এ বিশেষজ্ঞ জানান, 15 বছরে অটোরিকশার বাজার বেড়ে হয়েছে 10,000 কোটি টাকা। চাইলেই এখন আর এ বাহনকে নিষিদ্ধ করার উপায় নেই। সংখ্যাতান্ত্রিকভাবে এটা অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু বাইরে চলে গেছে। স্বয়ং ঢাকা শহরের ভিতরে প্রায় 8 থেকে 10 লক্ষ ব্যাটারি চালিত রিকশা চলছে এবং 5ই আগস্টের পরে আমার ধারণা যে ঢাকার আশেপাশে যে মফস্বল শহরগুলি আছে সেখান থেকে অসংখ্য এই ধরনের ব্যাটারি চালিত রিকশা মাইগ্রেট করে ঢাকার মধ্যে ঢুকে গেছে। এই দায়টা শুধুমাত্র যারা এখন
কিস্তি নিয়ে বা ঋণ করে ব্যাটারি চালিত রিক্সা কিনেছেন এবং সড়কে নেমেছেন তাদের উপর চাপানোর সুযোগ নাই। অটোরিকশা নিষিদ্ধ নয়, বরং এটি ত্রুটি সংশোধনের জন্য মডিফিকেশন আর সড়কে চলাচলের বিধিনিষেধের নীতিমালা প্রণয়নের দিকে জোর বিশ্লেষক এবং ব্যবসা সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রণ যদি করতে হয় এটা বিজ্ঞান ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে। এটা রাতারাতি হঠাৎ করে যদি বলা হয় যে ব্যাটারি চালিত রিক্সা সড়কে নামবে না, এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া অটোরিকশায় পরিবেশ বান্ধব ব্যাটারি এবং ব্যাটারির ডাম্পিং নীতিমালা প্রণয়নের উপরেও জোর দিয়েছেন তারা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতা সহ নানা সীমাবদ্ধতা নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে খুলনা অঞ্চলের রেল ক্রসিংগুলো। প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে বিভিন্ন দফতরের আবেদনের প্রেক্ষিতে রেল গেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে বিভাগ। নেমল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা বিএল কলেজের মূল গেটের সামনে এই রেল লাইন, তবে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই লাইনের উপর দিয়েই পার হন। সিগন্যাল দেওয়া হয় না, হঠাৎ করে ট্রেন চলে আসে। 3 বছরের মধ্যে প্রায় আমি 4টা অ্যাক্সিডেন্ট দেখেছি এই ট্রেনে কাটা পড়া। ঝুঁকিপূর্ণ অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। সতর্ক করা লাগে যে ভাড়া দাঁড়ান, আপুরা দাঁড়ান, এখানে রেলগাড়ি আসতেছে। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার রেলপথে বৈধ অবৈধ রেলগেট আছে 290টি। এর মধ্যে অবৈধ রেলগেট 90টি, যেখানে একটি মাত্র সতর্কতার সাইনবোর্ডই ভরসা। বৈধ 200 রেলগেটের মধ্যে আবার 98টিতে নেই কোনো গেটম্যান। রেলওয়ের দেওয়া কাগজে কলমের এই তথ্য থেকে বাস্তব সংখ্যা আরও বেশি। যাতায়াতের সুবিধার্থে অনেক স্থানেই স্থানীয়ভাবে রেলপথের উপর তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। ঝুঁকি নিয়ে পারাপার হয় যানবাহন, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ইজি বাইক ধাক্কা দিয়েছিল ট্রেন, ওই পুকুরে যে পাশে পুকুরে যেয়ে পড়ছে। হুট করে একটা মোটরসাইকেল বা একটা প্রাইভেট কার ঢুকে যায়। আপনারা একটু পরে যান, কেউ দাঁড়ায়, কেউ ট্রেনে চলে যায়। আমরা একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি। ঘরও আছে কিন্তু এখানে কোনো লোক নাই। 40-45টা রাস্তা আছে, অধিকাংশ গেট আমরা পাচ্ছি না। স্যার দোকান থেকে ভাই দাঁড়াও একটু লোকজনকে থামা যায়। আবার গেটম্যান থাকা রেল ক্রসিংগুলোতেও আছে নানা সীমাবদ্ধতা, কোথাও কোথাও ত্রুটিযুক্ত ব্যারিয়ার। ট্রেন আসতেই একজন গেটম্যানকে দুই পাশে অল্প সময়ের মধ্যে হাত ঘুরিয়ে ব্যারিয়ার নামাতে হয়। অনেক সময় পথচারীরা এসব সিগন্যাল না মেনেই পার হয়ে যান। দুধারাই ফেলাতে হয়, তারপরেও পাবলিকের সমস্যা করে, উঠাইতে নামাইতে একটু কষ্ট হয়। এক জায়গায় ব্যারিয়ার ফিরে এসে অন্য জায়গায় যখন ব্যারিয়ার ফেলাতে হয় তখন অন্য গাড়িটা ঢুকাই দেয়। ট্রেন কাছে চলে আসছে, তারপর মানুষ দৌড় দিয়ে পার হয়। গেট কিপার পয়েন্টসম্যান অনেক কম আছে, আরও লোক হইলে এই বিষয়টা অনেক ভালো হবে। দুর্ঘটনা রোধে রেলগেটকে আধুনিকায়ন করার পাশাপাশি বিভিন্ন দফতরের চাহিদার প্রেক্ষিতেই গেট বাড়ানোর পরিকল্পনার কথা জানান রেলের কর্মকর্তা। যে সংস্থার গেট তারা যদি মনে করে রেলকে অবগত করবেন এবং অবহিত করার পরে উপর মহল থেকে সিদ্ধান্ত আসলে ওইসব ঝুঁকিপূর্ণ গেটে লোকবল ব্যারিয়ার এবং ঘরটর করার পরিকল্পনা বা আমরা এটা বাস্তবায়ন করতে পারি। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় মোট 230 কিলোমিটার রেলপথ রয়েছে। খুলনা থেকে এসব এলাকায় গড়ে প্রতিদিন 10 জোড়া যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। খেলার খবর জানাবো। শুরু হলো বিপিএল এর আনুষ্ঠানিক অনুশীলন। প্রথম দিনে মিরপুরের একাডেমি মাঠে প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা, এরপর কিছুক্ষণ ফুটবল খেলায় মাতেন তারা। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন মুস্তাফিজ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রহমানুল্লাহ আলী, মেহেদি হাসান রানারা। রাতে ঢাকা শিবিরে যোগ দেবেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। প্রথম দিনের অনুশীলনে স্কিল ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে ঝালিয়ে নিয়েছেন সাব্বির, আলী, মুনিবরা। বোলিংয়ে মুস্তাফিজ, রানা, অপুরা চ্যালেঞ্জ জানিয়েছেন ব্যাটারদেরকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে ভয়াবহ আগুন, 19 ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, এক দমকল কর্মী নিহত। দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তের পর জানা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পুলিশ হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার।
এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।